নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আজকে আমার আড্ডার সঙ্গী ভীষণ স্পেশাল একজন মানুষ। তার পরিচয় ডেফিনেটলি দেব, নিশ্চয়ই আগের জন্মে তার সঙ্গে আমার একটা কোনো কিছু একটা দেনা পাওনার ব্যাপার তো ছিল। ছোটোবেলায় আমি ভীষণ ফ্যান ছিলাম যার, তার পাশে বসে আজকে সাক্ষাৎকার নিতে আমার দারুণ লাগছে। দিনটা আজকে মহালয়া বলে কথা, আর এই স্পেশাল দিনে এরকম স্পেশাল পার্সনের ইন্টারভিউ নিতে সত্যিই আমার মনটা ভরে যাচ্ছে। এবং যার পাশে আজকে আমি বসে আছি তার ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আমার বারবার খুব বলতে ইচ্ছে করছে যে মা দুর্গার সাথে আমার মনে হয় যিনি আমার পাশে বসে আছেন তার তুলনা করা যেতেই পারে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ডিরেক্টর মিসেস কেয়া ঘোষ, তার পাশে আজকে আমরা বসে আছি। যদিও তার আরেকটা পরিচয় হচ্ছে সে আমার স্কুলের সিনিয়র, এবং ছোটোবেলা থেকেই আমি কেয়াদির বিশাল বড় ফ্যান ছিলাম, আর সেই ফ্যানের আজকে সাক্ষাৎকার নিতে পেরে আমি ধন্য। যাই হোক কেয়াদি, নমস্কার কেয়াদি, ঘরে বাইরে আমরাতে তোমাকে। তুমি আমাকে বলো যে তোমার তো ছোটবেলাটা বোধহয় সাউথ কলকাতাতেই কেটেছে। একদম, তাই তো? ছোটবেলা বড়বেলা এখনো সাউথ ক্যালকাটাতেই, মানে ধরে নেওয়া যাক প্রাণটা থাকে। হ্যাঁ, সেটাই। তুমি মানে কি নিয়ে পড়াশুনো করলে? আমি তো 11-12 আমার কমার্স ছিল। তারপরে একটু বলে রাখি যে কেয়াদি কিন্তু ভীষণ গুণী একজন মানুষ। মানে যে আমার মনে হয় যে পাত্রে দান করবেন উনি সেই পাত্রের আকার নেবেন না, এটা একটু বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল। না, একদমই নয়। যাই হোক, একটা জিনিসটা শুরু করব, মহালয়া যদিও আজকে, তবুও বলবো যে ঘরে বাইরে আমরা প্রত্যেকেরই ব্যাগে ঢোকে, ঠিক আছে, শুরুতেই তো তোমারও আমরা ব্যাগে ঢুকবো। তো তুমি আমাকে বলো এমন কোন 3টে জিনিস ছাড়া তুমি বাইরে বেরোনোর কথা জাস্ট ভাবতে পারো না, মানে ব্যাগে ওই 3টে জিনিস তোমার থাকতেই হবে। আমি না ভীষণ বড় একটা ব্যাগ ক্যারি করি। আচ্ছা। আর বলতে গেলে 2টো ব্যাগ ক্যারি করি, কারণ আমি ভীষণ ফিটনেস ফ্রিক, তো তাই বাইরের খাবার একেবারেই খাই না। বাহ। তো একটা ব্যাগে শুধু খাবার ক্যারি করি, আর একটা ব্যাগে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ বড় ব্যাগ, তাতে সব কিছু পাওয়া যায়। প্রথম যেটা ক্যারি করি সেটা হচ্ছে সেলফোন, যেটা ছাড়া তো অচল। দ্বিতীয় যেটা ক্যারি করি সেটা হচ্ছে পেন। হ্যাঁ, যদিও এখন অনেক জায়গায় ডিজিটালি সাইন্ড বা অনেক কিছুই, কিন্তু আমি যেহেতু অ্যাকাডেমিক স্পিয়ারে আছি, পেনটা ভীষণ কাজে লাগে। তো আমি 3 রকম, মানে লাল, কালো আর নীল, 3টে পেন আমার ব্যাগে থাকেই থাকে। আচ্ছা। আর যেটা ক্যারি করি 3 নম্বর, সেটা হচ্ছে একটা মেকআপ কিট। ও আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং। মানে তাতে অনেক কিছু থাকে। হ্যাঁ, এবং এটা যে তুমি বলছো, এটা আবার অনেকে বলে না। না, আমি একদমই ওই অ্যাকাডেমিক্সে আছি বলে আমি কোনো একটা শ্যাবি লুক পোষণ করব, আমার এটা কখনোই মনে হয় না। কখনোই মনে হয় না। পড়াশোনার সঙ্গে সাজগোজে সেরকম কোনো বৈরিতা আছে বলে আমার মনে হয় না, যদি দুটোই ঠিকঠাক করে করা যায়। কেয়াদি ভীষণ ভালো ডান্সার। আমাদের স্কুলের যত প্রোগ্রাম হতো কেয়াদিকে ছাড়া কোনো প্রোগ্রাম জাস্ট ভাবাই যেত না। তো যাই হোক, কেয়াদি, এবার তুমি আমাকে বলো যে একদম ছোটবেলাটা তোমার কেমন কেটেছে? ছোটবেলায় আমরা 3 বোন, তো আমি মাঝখানে, দিদি, বোন, বাবা, মা, ঠাকুমা, মানে একটা সবসময় বাড়িতে জমজমাট পরিবেশ। যেটাতে ছোট থেকে বড় হয়েছি সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডল। প্রচুর বই পড়েছি, গান শিখেছি, নাচ শিখেছি, বোধহয় যখন থেকে স্মৃতি তখন থেকে, আবৃত্তি। আর আমরা 3 বোনই খুবই কালচারালি ওরিয়েন্টেড ছিলাম, যেটা এখনও আছি। তো রবীন্দ্রনাথ হচ্ছেন প্রথম দেবতা, বোধহয় যাকে চিনেছি, আজও চিনি নতুন করে, কারণ এক জীবনে তো তা শেষ হয় না। তো 3 জনের বেড়ে ওঠাটা শুধু পড়াশোনা কোনোদিনই ছিল না, সমান তালে নাচ শিখেছি, গান শিখেছি, ছবি আঁকা, আবৃত্তি, কোনো অংশটাই বাদ যায়নি। পড়াশোনাও করেছি খুব মন দিয়ে। আজকে যে মহালয়া, এই মহালয়া আসলে তোমার প্রথম স্মৃতি, যেটা তোমার ভিড় করে আসে, সেটা কি? সেটা একটু শুনবো আজকে। মহালয়ার প্রথম যেটা আমার মনে হয়েছে, সকালবেলা উঠে ওই সকলে একসঙ্গে
মহালয়া শোনা মা ডেকে দিতেন, একটা বড় রেডিও ছিল, সবাই মিলে শুনতাম। তারপরে শুরু হলো মহিষাসুরমর্দিনী, যখন টিভিতে সম্প্রচার হতে শুরু করলো, যে প্রত্যেক বছর কি দুর্গা হবেন সেটা বেশ একটা আমাদের সাজো সাজো ভাব থাকতো, যে কোন বছরে কোন অ্যাক্ট্রেস বা কোন ডান্সার দুর্গা হবে। আর ভাবতাম যে কখনো যদি হই সেটা মনে হতো, নাচতে ভালোবাসি তো ওইটা মনে হতো। এটাই স্মৃতি। প্রথমে হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দিয়ে শুরু, আর তারপরে সেটা একটা ছুটির দিন, মানে লুচি আর সাদা আলুর তরকারি, এটাও মনে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি বোধহয় সম্ভবত ব্লু হাউস ছিল। আমি ব্লু হাউস ছিলাম, হ্যাঁ ব্লু হাউস। তো যাই হোক, এবার যেটাতে যাব, যে তুমি আজকে যে প্ল্যাটফর্মে আছো, তুমি কি ছোটোবেলা থেকে সেরকমই কিছু স্বপ্ন দেখেছো, নাকি তুমি যত বড় হয়েছো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফোকাসগুলো চেঞ্জ হয়েছে? না, আমি চিরকালই খুব ফোকাসড ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমি জানতাম যে আমি পড়ানোর জগতেই আসবো, কারণ আমি পড়াতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, ভীষণ ভালোবাসি, মানে এখন আমার মেয়ে বলে, মাম্মা তুমি এক কথা এতবার বলো না, তো সেটা ছোট থেকেই ছিল। আমার প্রথম স্টুডেন্ট বলতে গেলে রুনা, মানে আমার বোন। ওকে তো মানে অক্ষর পরিচয় করানো থেকে পড়ানো, মানে ওটাই ছিল। তো সেই হিসাবে আমি পড়াতেই চাইতাম, মানে এমনও হতো, মা বলেছে যে আমি ছোটবেলায় পুতুলগুলোকে সামনে নিয়ে তাদের পড়াতাম। তো যখন অ্যাকচুয়ালি কমার্সে আসি, বিকম এমকম এমফিল করার পরে তো একটা সুযোগ থাকে যে আমি কর্পোরেটে জয়েন করব, কিন্তু আমার কখনো মনে হয়নি। আমি ইউনিভার্সিটিতেই পড়াতে চেয়েছিলাম, কলেজ বা ইউনিভার্সিটিতে আসবো। তো স্টুডেন্টদের সঙ্গে না আমার ভীষণ ভালো একটা কানেকশন। 21 বছর হলো আমি পড়াচ্ছি, মানে আমার এত পুরনো স্টুডেন্টরা আজও যোগাযোগ করে কোনো সমস্যায়। শুধু পড়াশোনার সমস্যা তো বলবোই না, পারিবারিক সমস্যা, হয়তো কোনো অসুবিধা হচ্ছে, ওরা এখনো মনে করে যে ম্যাম সেই প্রশ্নের উত্তর হয়তো দিতে পারে যেটাতে ওরা একটু শান্তি পায়। মানে ওরা নিজেদের সাথে তোমাকে কানেক্ট করতে পারে, কানেক্ট করে আমার পুরনো স্টুডেন্টরা। এটা কিন্তু খুব দরকার, বলো। ভীষণ দরকার আজকালকার দিনে। আমার মনে হয় যে এই জেনারেশনকে তুমি বকে ঝোঁকে যতটা করতে পারবে, ভালোবাসা দিয়ে বা মোটিভেট করে অনেক কিছু আমরা ওদের থেকে পেতে পারি, কারণ তারা ফার অ্যাহেড অফ আস। ওরা অনেক কিছু এখনই জানে, চ্যাট জিপিটি বলো আর ইন্টারনেটের দুনিয়ায়, এবং ভালো জিনিসও জানে। অনেক কিছু আমরা ওদের থেকে শিখি। আমরা যেমন ওদের শেখাই, প্রতিদিন আমিও ওদের থেকে শিখি। তাই আমার এই স্টুডেন্ট কানেকশন ব্যাপারটা প্রথম মানে পড়ানোর দিন থেকেই আছে, আজও আছে। বাহ, একটা ইউনিভার্সিটির ডিরেক্টর তুমি, এই সম্মানটা মানে তুমি এটা অর্জন করেছো, ঠিক আছে? তো আজকে মানে এই যে পদটা, এই পদ, সম্মান, এই স্টুডেন্টদের ভালোবাসা এই যে অর্জন করেছো, এটার জন্য কেউ কি মানে হয় না, মানে পেছন থেকে কারুর একটা অবদান ছিল ছোটোবেলা থেকে? ডেফিনেটলি মা বাবার তো থাকতে বাধ্য। আর আমি তোমার মাকে চিনি, মানে তোমার মা ভীষণ মানে ভাবে তোমাদের প্রতি ডেডিকেটেড ছিলেন। তো এছাড়া বাবা মা ছাড়া তুমি কি নিজেকেই দেবে যে হ্যাঁ আমি আমার জন্যই এগিয়ে যেতে পেরেছি, বা আমার পাশে আরও কেউ ছিল? বাবা মা তো ছিলই প্রথম থেকে, যেটা তুমি বললে, মা ভীষণ ডেডিকেটেড ছিল আমাদের, এবং এখনও আছে। কখন আসছি কখন যাচ্ছি, কনফারেন্স বা সেমিনারে বাইরে গেলাম, এই ইউএসএতেও এক মাস আগেই গিয়েছি কাজের সূত্রে। প্রতিদিন ওই কেমন আছি, কি খাচ্ছি, মানে মাকে তো ভয় পাই, এখনো ভয় পাই। আর আমার বড় দিদি, শি ইজ আ বিগ ইন্সপিরেশন, সৌমা দিদি। তো দিদিকে দেখেও অনেক কিছু শিখেছি, আজও শিখি। ও একটা খুব বড় পজিশন হোল্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টে, তো সবসময় ইন্সপায়ার করে। আর কঠিন কঠিন ব্যাপার হলে, মানে ঠিক কোন বিষয়টা কাকে জিজ্ঞেস করতে হবে আগে ওকে জিজ্ঞেস করে নিই। বাহ, তো সেই হিসাবে রয়েছে। এছাড়া তো শ্বশুরবাড়ির সাপোর্টও পেয়েছি। যখন এখানে এসেছি তখন এমফিল করছি, তো এমফিল পিএইচডি পুরোটাই তো বিয়ের পরে। অনেক কিছু কাজের সঙ্গে করতে পেরেছি, তাতে আমার হাজব্যান্ড সঞ্জয়েরও একটা বড় অংশ আছে। মানে ও চিরকালই মোটিভেট করেছে বা এখনও করে, কোনো কিছুতে না শুনতে হয়নি। আর ফ্রিডম আমি বিয়ের পরে বেশি পেয়েছি বিয়ের আগের থেকে। বাবা মা, মানে বাবা বলবো না, মা ভীষণ ডিসিপ্লিন ছিলেন, এখনও তাই। তো সেই জন্যে ফ্রিডমটা অনেক পরে।
তো আমার মনে হয় ওই ডিসিপ্লিনটা ছিলেন বলেই এই জায়গাটায় তুমি যেতে পেরেছো। আমি আজও ভীষণ ডিসিপ্লিন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমাকে এবার বলো, তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জড ম্যারেজ? না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। যাই হোক, মানে এতটা শাসনের মধ্যে থেকেও ফাঁক ফোকর দিয়ে ঠিক কিরম করে যেন একটা লাভ ঢুকে পড়েছে, তাই তো? আচ্ছা, এবার বলো যে তোমার মানে তোমার তো বোধহয় একটি মাত্র মেয়ে। একটি মেয়ে, তাই তো? হ্যাঁ। ও কি নিয়ে পড়ছে? ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে, 5th সেমিস্টার। আচ্ছা, মানে ওর এই যে তোমার তো একটা মাতৃত্বেরও ফেজ গেছে, তাই তো? তুমি আমাকে বলো, এই যে মাতৃত্বের ফেজ, চাকরি, এগুলোকে একসঙ্গে কিভাবে ম্যানেজ করেছো? কারোর সাপোর্ট পেয়েছো নাকি সবটা একাই করেছো? না, সাপোর্ট তো পুরোপুরি পেয়েছি। মানে হাজব্যান্ড এবং বাবা মা, দিদি যখন যেরকম চেয়েছি, আমার ননদও খুব সাপোর্টিভ, তো সব হিসেবে সাপোর্ট তো পেয়েছি। কিন্তু একটা কথা বলতে মানে আজকে যেটা কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে এই ব্যালেন্স করাটা ভীষণ কঠিন। কারণ তুইও একজন প্রফেশনাল, ইউ অলসো নো, কি কখনো কখনো মনে হয় মা হিসেবে হয়তো পুরোটা দেওয়া হলো না, সেইটা একটা মনে তো হয়। এমনও হয়েছে ওর খুব শরীর খারাপ, আমার খুব ইম্পর্টেন্ট কাজ, কনফারেন্স, পেপার, এক্সামিনেশন, আমাকে বাড়িতে রেখে যেতে হয়েছে, তখন খুব মন খারাপ হয়েছে। কিন্তু এটাও বুঝেছি পরবর্তীকালে যে ও তাতে অনেকটাই কিন্তু স্বাবলম্বী, এবং ও যেটা মনে করে যে মা একটা দরকারি কাজেই গেছে, এমনি সময়টা আমি ওকে মানে খুব বেশি সময় দিই, অন্য আর কোনো খুব ইনভলভমেন্টে থাকি না। যতটুকু বাকি সময় আমার লেজার টাইম থাকে তাতে চেষ্টা করি ওকে ইনক্লুড করার। এখন ও হতে চায় না, কিন্তু ওকে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, এই ব্যালেন্সিংটা খুব ডিফিকাল্ট, কখনো কখনো সমস্যা তো হয়ই, হয়েওছে। এখনো বড় হয়ে গেছে, ওর একটা নিজস্ব জগৎ আছে, কিন্তু তখনও ওই প্রয়োজনে ভীষণ মানে আমরা ভীষণ কানেক্টেড টু ইচ আদার, সব কিছুই আলোচনা হয়। তা আমি মনে করি যেটা আজকালকার ছেলে মেয়েদের বন্ধু হওয়াটা ভীষণ জরুরি। আজকে দেবীপক্ষের সূচনা, মহালয়া, তো বেশ কয়েকটা পরপর ঘটনায়, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো যেভাবে ধর্ষণ হচ্ছে এই দেবীপক্ষের সূচনার দিন, আমি তোমাকে এই প্রশ্নটা না করলে এটা আমার নিজের সঙ্গে অন্যায় করা হবে, আমার এই প্ল্যাটফর্মটার সঙ্গে অন্যায় করা হবে। যেহেতু এটা আমার মহিলা ওরিয়েন্টেড চ্যানেল, আমি তোমার কাছ থেকে জানতে চাইব যে মানে তোমার ঠিক এই যে পরপর এতগুলো ঘটনা, এই রিসেন্ট পাঁশকুড়াতেও হলো, হ্যাঁ, জানি না এটা তুমি অতটা ওয়াকিবহাল কিনা, পাঁশকুড়াতেও যে একটা ধর্ষণ হয়েছে, তো এটাকে, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো, কি চোখে দেখছো? মানে এটা কি কাম্য একটা সুন্দর শিক্ষিত সমাজে, আমরা যে সমাজে আমরা বিলং করছি সেই সমাজে দাঁড়িয়ে এই ধরনের মানে জিনিস কি কাম্য? আমাকে তুমি শুধু এইটুকু বলো। মানে একেবারেই কাম্য নয়। আর আমি যেহেতু শিক্ষা জগতের সাথে যুক্ত, আমার সব সময় মনে হয় বিইং আ টিচার আমাদের অনেকটা বেশি রেসপন্সিবিলিটি আছে। আমাদের না ওই নারী পুরুষ এই সাম্যবাদটা অনেক ছোট থেকেই শুরু করা উচিত, যেটা হয়তো অনেক ছেলেমেয়েরই বাড়িতে শুরু হয় না, যার জন্য তারা ওই নারীকে একটা ভোগ্যপণ্য হিসেবে দেখতে, আর মানে এখনো অবধি তারা সেটাই জানে। আর মিডিয়া তো যেটা আমরা দোষারোপ করি কিছুটা হলেও সত্যি, তারা ভালো জিনিসও শেখে, তারা খারাপ জিনিসও শেখে। তো আমি আমার ক্লাসেও যেমন সব সময় বলি, আমি তো অনেক বড় বাচ্চাদের ডিল করি, মাস্টার্স লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেল, ছোটদের তো পাই না, ইউনিভার্সিটিতে যা হয়। তো সবসময় আমার বলি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্মান আছে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। হ্যাঁ, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, দুপক্ষকেই সমানভাবে অন্যকে সম্মান দেখানো উচিত। কারণ কি, এই সমাজ ব্যবস্থাটা পুরোপুরি মানে বহমান শুধু এই দুজনের সাম্যতা যদি থাকে, না হয়ে যদি একে অপরের শত্রু হিসেবে হয়ে দাঁড়ায়, যেটা আজকে হয়েছে, তাতে আমাদের ক্ষয়ক্ষতিই বেশি হবে। কখনোই এটা কাম্য নয়। আমার মেয়ে আছে, সে বাইরে যাচ্ছে, যতক্ষণ না আসছে ততক্ষণ একটা চিন্তা হয়, বা বাইরে কোথাও কনফারেন্সে গেলে আমাকে বলা হয় যে এই তো তোমাদের স্টেটে এটা দেখলাম, তখন তো একটা সম্মানের প্রশ্ন আসে, একটা সম্মানের প্রশ্ন আসে। এটা কখনো কাম্য নয়, কেউ আমরা চাই না, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের মনোবল ভেঙে দেয় কিছুটা হলেও। আমার মনে হয় এটা আমাদের মা হিসেবে আমার যেটা মনে হয় যে বাড়ি থেকে ছেলে মেয়েদের তৈরি করা,
ছেলে হোক বা মেয়ে হোক তাকে এই জায়গাটা বুঝিয়ে দেওয়া যে প্রত্যেকটা মানুষ সম্মানের যোগ্য, কাউকে এইভাবে ছোট করা যায় না। আর শিক্ষাক্ষেত্র বলো, সে তো আমরা চেষ্টা করি, কাজের জায়গায় আমরা প্রত্যেকে চেষ্টা করি। তো সব মিলিয়ে এটা একটা, এবং একটা সবকিছুর একটা ন্যায় বিচারও দরকার, সবকিছুর একটা ন্যায় বিচারও প্রয়োজন। না হলে তো যে অন্যায় করলো তার যদি শাস্তি না হয়, সেটা কিন্তু একটা সমাজের প্রতি একটা মানে অবিচার করা, তাই তো করা হয় নিশ্চয়ই, একদম। যাই হোক, সামনেই পুজোতে মানে কলকাতাতেই থাকো না কলকাতার বাইরে যাও? মোটামুটি আমরা অল্টারনেট ইয়ারে কলকাতার বাইরে যাই, তো এবছর কলকাতার বাইরেই যাব ছুটি কাটাতে। যেহেতু মানে 3 জনের ছুটি সব সময় একসঙ্গে হয়ে ওঠে না, পুজোর ছুটিটা কমন, তো সেই জন্য এবারে আমরা যাচ্ছি বেড়াতে, মানে শুক্রবার দিন চলে যাব, পুরো পুজোটাই বাইরে। মানে তার আগেই পেয়ে গেছি, মানে ইনফ্যাক্ট আমার আর কেয়াদির একটা মানে অনেক দিন ধরে একটা টানাপোড়েন চলছিল। এক্স্যাক্টলি, একদমই তাই। তো আমি না তোমার সঙ্গে একটা র্যাপিড ফায়ারে যাব, ঠিক আছে? ঠিক আছে। তুমি আমাকে বলো যে তুমি ফাস্ট ফুড খেতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু ডায়েটের কারণে খুব একটা খাই না। আচ্ছা, কিন্তু তোমার হ্যাঁ ভালোবাসো, কিন্তু চেহারা দেখে কেউ বলবে না খাও। এক্সারসাইজ করি না, সেটা তো একটা কারণ। এক্স্যাক্টলি। মিডনাইট স্ন্যাক কিছু খাও? ওরে বাবা, যেহেতু এই ডায়েট করে রাত্রিবেলা কম খাই না, মাঝে মধ্যেই আমার ভীষণ খিদে পায়, আমি উল্টো পাল্টা খাই। আচ্ছা, মানে কি ধরনের? মানে চকলেট ফকলেট যা থাকে তখন ফ্রিজ খুলে খেয়ে ফেলি, কিন্তু এখন সেটা মানে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বলে পুজোর আগে যেটা করেছি, ওই একেবারে ড্রাই ফ্রুটসটা সামনে রাখি, খেজুর রাখি, যে ওটা খেয়ে ফেলি। তবে খাই, মানে 7 দিনের মধ্যে তো 3-4 দিন খাই। আচ্ছা, বিচ অর মাউন্টেন কোনটা পছন্দ? এক এক সময় এক একটা, মেজরলি বিচ। আচ্ছা, ফার্স্ট লাভ? রবীন্দ্রনাথ এখনো অবধি। কোন অ্যাপটা মোবাইলে আমরা সবাই প্রচুর অ্যাপ ইউজ করি, তো তুমি কোন অ্যাপটা মোবাইলে সব থেকে বেশি ইউজ করো? হোয়াটসঅ্যাপ আর মেইলটা তো চেক করি রেগুলার বেসিসে। আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপটাই বেশি। হ্যাঁ। আচ্ছা, জুয়েলারি ফেভারিট? খুব ভালোবাসি। আচ্ছা, কি ধরনের জুয়েলারি পরতে ভালোবাসো? মানে কান বা গলা বা নাক, আমাদের তো বিভিন্ন সেগমেন্টে ভাগ করা আছে, তো তোমার এই 3টের মধ্যে কোনটা ফেভারিট? গলায়। আচ্ছা, আমার না ডাবল লেয়ার জুয়েলারি খুব ভালো লাগে। আচ্ছা, মেবি হয়তো তোমাকে খুব সুন্দর দেখতেও লাগে, মানে সেটা বলতে পারি না, মানে এটা ডাবল লেয়ার আমার খুব ভালো লাগে। আচ্ছা, কেয়াদি, এবার বলো যে এটা খুব বাজে প্রশ্ন, তাও আমি সবাইকেই করে থাকি, লাভ ম্যারেজ, বিয়ে করে খুশি? হ্যাঁ, খুশি। अच्छा, সবাই বলে যে দিল্লি কা লাড্ডু খায়া পস্তায়া, जो नहीं खाया वो भी पछताया, তো তুমি কি মানে খেয়ে পস্তানো ভালো, তাই তো? আচ্ছা, বেস্ট ফিল্ম বলো। হীরক রাজার দেশে, এখনো হলেই দেখি। বাহ, নিজেকে তোমার সাদা কালোর ওই পার্থক্যটা, ওটা না ছোটবেলায় দেখতে বসে বুঝেছিলাম যে কি হতে পারে। হ্যাঁ, আর দেখবে আমরা এত বেশি কালার জিনিস দেখি, ওই সাদাটা দেখবে হীরক রাজার দেশে যে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা, ওটা দেখবে খুব মনকে টানে, এখনো দেখি। হ্যাঁ, ধরো নিজেকে মানে কেয়া ঘোষ, কেয়া ঘোষের ধরে নিলাম 90% সব গুণ, আর 10% ধরো এদিক ওদিক একটু কিছু আছে, যেটা ধরো তোমার মনে হয় যে ইস, আমার যদি এটা না হতো ভালো হতো, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, মনে হয়। সেটা হচ্ছে আমি না ভীষণ ডিসিপ্লিনড। আচ্ছা, আর এতটাই খুঁতখুঁতে, কাজটা যদি সেই মতো না হয় না, আমার মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে যে ওটা হলো না, ওটা আরো একটু ভালো করে করা যেত, ওটা ঠিক পরের বার আমি কি করে করব। তো এটা একটা অসুবিধা আমার থাকে, এত টাইম মেনে চলি না, মানে ওই একটা থাকে যে সবসময় মনে হয় যে রোবটিক। ওটা চাই না পরের বার। লাস্ট হলিডে ডেস্টিনেশন লাস্ট দিদির সঙ্গে, মানে দিদির পরিবারের আমরা মিলে সবাই গেলাম দার্জিলিং ফর 3-4 days। ওটা খুব ভালো ছিল, ওটা খুব ভালো লেগেছে। মংপু আর দার্জিলিং ছিল। আর কাজের জন্য ইউএস গিয়েছিলাম গত মাসে, সেখানে প্রায় 20 দিন মতন একটা ছিল ব্র্যাডলি ইউনিভার্সিটিতে। তো এটাই। গ্রেট, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর বলো যে তোমার বেস্ট পারফিউম?
বেস্ট পারফিউম, পারফিউম তো অনেক ইউজ করি। আমার যেটা মানে রেগুলার ডে টু ডে এতে কাজে লাগে সেটা হচ্ছে টাইটানের, যেটা ওটাই আমি ইউজ করি। হ্যাঁ, মানে ওটার 2-3টে যে ভ্যারিয়েশন সব কিছুই আমার বেশ ভালো লাগে। আচ্ছা, মা হিসেবে নিজেকে কত নম্বর দেবে? 9/10। বাহ, গ্রেট। 1 নম্বর কম দিলে কেন বলো? মাঝে মাঝে হয়তো ঈশানীকে বকি, যেটা উচিত ছিল না, কারণ ওদের লাইফস্টাইলটা অন্যরকম, আমাদেরটা অন্যরকম। রাত্রি 2:30-3টে পর্যন্ত পড়ছে। আবার যখন আমি ইউনিভার্সিটি বেরিয়ে যাচ্ছি তখন মানে টেবিলে সব খাবারটা দিয়ে বুঝিয়ে যাওয়া, হোয়াটসঅ্যাপে পরপর বলা, তারপর এসে দেখি সেগুলো খাইনি। তখন রাগ হয় যে এত কষ্ট করে বলে গেলাম, সেটাও শুনলি না, লেখাটাও দেখলি না। তো এই তখন বকি। আবার ও যখন দেখি যে না ওর সব বন্ধুরাই তাই করে, এটাই নর্মাল, তখন বোধহয় এটা নিও নর্মাল। বাহ, মানে বকাঝকা করলে মনটা খারাপ থাকে তখন। আচ্ছা, আমি তোমাকে একটা জিজ্ঞেস করব প্রশ্ন, মানে যাই না এটা তোমার কাছে আউট অফ দ্য ট্র্যাকও মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের সমাজে হাউস ওয়াইফ বলে দুটো শব্দ হয়, ঠিক আছে? এই শব্দ দুটোকে মানে এই শব্দ দুটো খুব ছোটোবেলা থেকেই আমার এই শব্দ দুটোর খুব ঘোর আপত্তি, ঠিক আছে? হাউসওয়াইফ একটা মানে যারা পেড ওয়ার্কার নয় তাদেরকে হাউসওয়াইফ কেন বলা হচ্ছে? হাউসেরই তো ওয়াইফ প্রত্যেকে, ঠিক আছে? কেউ বাইরের কোনো স্ট্রিট ওয়াইফ নয়, সবাই হাউসওয়াইফ, ঠিক আছে? তো এই শব্দ দুটো পার্সোনালি আমার পছন্দের শব্দ নয়। তুমি এটাকে কতটা সমর্থন করো? ঠিক কথাই, হাউস ওয়াইফ কথাটা বলা নয়, কারণ সত্যি আমরা ওয়াইফ, আমরা হাউসেই থাকি, তাই না? তো আজকাল যেটা আমরা সম্মানের সাথে বলি সেটা হচ্ছে হোম মেকার। যারা না থাকলে বাড়িটা তৈরি হতো না। একদম। আমার মাও তো হোম মেকার, আমার শাশুড়ি মাকেও দেখেছি অ্যাজ এ হোম মেকার। তো তারা না থাকলে হয়তো দুটো বাড়ি সেইভাবে তৈরি হতো না যেভাবে আমরা তৈরি হয়েছি। আবার এটাও সত্যি আজকাল আমরা দুটো কাজই একসঙ্গে সামলাই, ঘরে এবং বাইরে। তো সেই হিসেবে যখন বাড়িতে থাকি তো উই পারফর্ম লাইক হাউস ওয়াইফস, না? তখন তো আর বাইরের ওই কাজটাকে বাইরে রেখে আসি, মাথার মধ্যে চললেও বাকি কাজগুলো তো করতেই হয়। মানে এই শব্দ দুটো খুব অ্যাবনর্মাল শব্দ, শব্দগুলোকে ছোট মানে মানুষকে ছোট দেখানোর জন্য হয়তো এই শব্দগুলো বহু বছর বহু যুগ ধরে চলে আসছে, কিন্তু যেহেতু এটা পেড সার্ভিস নয়, সেই ছোট দেখানোটা একেবারেই উচিত নয়, কারণ তারা তো একটা বাড়ির ব্যাকবোন, তারা না থাকলে সেটা তৈরি হয় না। এবং ধরো যারা বাইরে যাচ্ছে তারা একটা বিশাল সাপোর্ট পাচ্ছে বাড়ির লোকেদের, তাই কি না? 100 বার বাড়ির লোকের সাপোর্ট না থাকলে না এই ঘরে বাইরে দুটো সামলানো সম্ভবই নয়। একা অনেক কিছু করে ফেলা যায় না, প্ল্যানিং করা যায় কিন্তু এক্সিকিউশনের সময় মানুষের প্রয়োজন হয়। একদম। তো সেই জন্যে একেবারেই নয়, মানে তাদের ছোট করে দেখানোর কোনো মানেই হয় না। তাও সমর্থনযোগ্য নয় যদি কেউ বাইরে বেরিয়ে মনে করেন যে না ঘরের ভিতরের কাজগুলো খুব ছোট আর যারা আছে তাদের সেই অর্থে সম্মান প্রাপ্য নয়, সেটা একেবারেই মনে হয় না। যাই হোক, এরপর তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব সেটা হলো, আজ থেকে 10 বছর পর মিসেস কেয়া ঘোষ, মিসেস ডক্টর কেয়া ঘোষ নিজেকে কোথায় দেখতে চায়? আমি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনেই থাকবো, যেটা আমি মানে ডিসাইডেড, কারণ আমার পড়াশোনার জায়গাটা খুব ভালো লাগে। একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনেই আমি থাকতে চাই। আমি নিজেকে হয়তো কোনো ইউনিভার্সিটি ভিসি হিসাবে দেখতে পছন্দ করব। গ্রেট, তাই যেন হয়, মনের সব ইচ্ছে যেন পূরণ হয়, ভগবান করুন। আচ্ছা, আর এটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর, এই 3টে বর তোমাকে যদি কেউ দেয়, সত্যজিৎ রায় অবশ্যই নয়, সত্যিই ভূতের রাজা নেমে এসে তোমাকে 3টে বর দিল, তো তুমি কোন 3টে বর চাইবে নিজের জন্য? নিজের জন্য চাইবো নাকি আর আশেপাশে? তুমি তোমার যেরকম মনে হচ্ছে যে আমার এই 3টে বর পেলে ভালো হতো, সেটা তুমি রিলেটেডও হতে পারো, তোমার চারপাশে যারা আছে তাদের জন্যও চাইতে পারো। প্রথম যেটা চাইবো সেটা হচ্ছে আমার আশেপাশে মানে স্নেহ, ভালোবাসা, সম্মানের যতজন মানুষ আছে তাদের যেন কোনো ওই শরীর খারাপ, অসুস্থতা একেবারেই দেখতে না হয়, তারা যেন সবাই খুব ভালো থাকেন, তাই যেন হয়, তথাস্তু।
তারপর দ্বিতীয় হচ্ছে যে আমার একটা ইচ্ছে আছে যে আমি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক উইমেন সেন্ট্রিক কাজ করেছি এসএইচজি গ্রুপের জন্যে, বহু মহিলাকে দেখেছি, তাদেরকে একদম মানে গ্রাসরুট লেভেল থেকে বড় হতে দেখেছি, বড় এন্টারপ্রেনিউর হতে দেখেছি। পশ্চিমবঙ্গের 11টা জেলায় কাজ করেছি, এছাড়া বিহার, উড়িষ্যা এই রিজিয়নেও কাজ করেছি। এইটা আমার একটা বড় চাওয়া যে সব মেয়েরা যেন সম্মান পায়। ঠিক, নিজে মহিলা হিসেবেও বলছি সম্মানটা বড় জরুরি আমাদের কাছে। একদম। তো এটা একটা রয়েছে যে সব মহিলা যেন সম্মান পান। আর তৃতীয় ইচ্ছেটা বলতে পারি, বলে ফেলো। একটু ভাবতে হচ্ছে, কারণ এইভাবে নিজের জন্য বা মানে ওই রকম কখনো ভাবিনি। এটা একটুখানি ভাবতে, হ্যাঁ, আমি যেন যতদিন সুস্থ থাকি ততদিন মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকি। আজও আমি নাচ শিখি আর গান শিখি, তো সেটা ওই রাত্রিবেলা 10টা সাড়ে 10টায় অনলাইন ক্লাস করি। আমার টিচাররা আমার থেকে অনেক ছোট, তারা লেখাপড়া করছে, কেউ রবীন্দ্রভারতীতে পড়ছে, কেউ হয়তো মাস্টার্স দিচ্ছে নাচে। তারা আমাকে সময় করে শেখায়, হ্যাঁ, আমার সুবিধে অসুবিধেগুলো সেটাকে তারা মান্যতা দেয় যে না আজকে তুমি কখন পারবে, মানে সেটা তো সম্ভবই হয় না এমনি আমি যদি প্রফেশনাল ওয়েতে যাই কোথাও, সেটা যেন চর্চা করতে পারি, মানে শেষ দিন অবধি যেন রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, তাই যেন হয়। মানে তুমি এই যে বলছো আর আমি তোমার দিকে তাকিয়ে শুনছি, তুমি হয়তো জানো না ছোটবেলায় আমি তোমার দিকে ঠিক এরকম করেই তাকিয়ে থাকতাম। যাই হোক, তুমি আমায় বলো এই ঘরে বাইরে প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগলো? আমি না মানে এটা একটা ঘরোয়া আড্ডা, তো আমার খুব ভালো লাগলো, অনেকগুলো মনের কথা বললাম। এই যেমন ফাস্ট ফুড খেতে ভালোবাসি, এগ রোল খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা খেয়ে উঠি না বা খেলে হয়তো হাফ খাচ্ছি, সবসময় ক্যালোরি কাউন্ট, এটা যেমন বলতে পারলাম। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মেয়েদের জন্য কাজ করতে চাই বা কাজ করতে ভালোবাসি, অসম্ভব একটা হচ্ছে আমি খুব সিনসিয়ার, যেটুকু করি না আমি খুব মন দিয়ে করো বলেই আজকে তুমি ওই ডিরেক্টরের পজিশনটাতে যেতে পেরেছো। সেটা জানি না, হয়তো সকলের আশীর্বাদ, ভগবানেরও আশীর্বাদ। আমি কোনো ছোট জিনিসটাকেও মানে খুব ছোট হিসাবে দেখতে পারি না। আমাকে যদি বলা হয় যে তুমি এই জায়গাটা একটু মুছে দাও, আমি 2বার করে মুছি, 3বার চেক করি। ওইটা একটা অসুবিধা হয় যে সব কিছুই খুঁতখুঁতে ব্যাপারটা কেউ থাকে না, সেটা খাতায় হোক আর কোয়েশ্চেন পেপারে হোক আর পিএইচডি থিসিস দেখার সময় হোক, আমি বড় খুঁতখুঁতে, মানে ওইটা একটা অসুবিধে থাকে। তো এইগুলো যে বলতে পারলাম, এগুলো তো কাউকে বলতে পারি না, খুব কাছের লোক না হলে তারা বুঝতে পারে না। আর সকলের ভালো চাই, সবসময় যেটা চেয়ে এসেছি, কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে না, আমি সেটাকে শুধু তার সমস্যা বলে সরিয়ে রাখতে পারি না। এটা বোধহয় কেয়াদি আমাদের স্কুলের শিক্ষা, তাই হবে বোধহয়। ভেতরটা না ওই এখনো ওরকমই রয়ে গেছে বোধহয়, যে কারোর অসুবিধাটাই মনে হয় যদি একটু কিছু সম্ভব হয়, সবসময় তো কিছু করে উঠতে পারি না, যেটুকু সম্ভব হয়, অনেক সময় অনেকের দুঃখটা শুনলেও তারটা কমে। তো সেই হিসেবে মনে হয় যে একটু স্নেহ, একটু ভালোবাসা, একটু মমতা হয়তো অনেক কিছু বদলে দিতে পারে। স্টুডেন্টরা যখন এক একটা সমস্যা নিয়ে আসে না, এক একজনকে এক এক রকমভাবে হ্যান্ডেল করতে হয়, তো তখন বুঝতে পারি যে কোনো সময় যে অ্যাজ এ ডিরেক্টর আমি কথা বলছি তা নয়, কখনো মা, কখনো দিদি, কখনো হয়তো মানে বাড়ির অভিভাবকের মতোই কথা বলছি, আর ওরা না আমার সঙ্গে ওইভাবেই কানেক্ট করে। অনেক মানে স্বনামধন্য মানুষের স্নেহ আমি পেয়েছি, এখনো পাই, আর সবার থেকে শিখি। এটা একটা বড় জিনিস। আমি প্রতিদিন মনে করি যে আমি আজকের দিনটা বাঁচলাম মানে আজকে নতুন একটা কিছু শিখবো আমি, সেটা যত ছোটই হোক। সেটা আমি আমার স্টুডেন্টদের থেকে শিখি, আমার বাড়ির থেকে শিখি, আমার মানে সিনিয়র যারা আছেন ইউনিভার্সিটিতে তাদের থেকে শিখি, মানে এই শেখার কোনো শেষ নেই। এক্স্যাক্টলি। তুমি আমার চ্যানেলের জন্য একটু কিছু বলে দাও, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য কিছু বলে দাও। আমি সকলকে আগামী শারদীয়ার শুভেচ্ছা জানাই। আর এই প্ল্যাটফর্মে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ যে প্রফেশনাল প্ল্যাটফর্মে যাই সেখানে নিজের অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড এগুলোই বলি। এটা অনেক ঘরোয়া কথা শেয়ার করলাম, আরও বাকি যারা আসেন তাদেরও দেখেছি। এটা একটা নির্ভেজাল আড্ডা। আর শ্রীরূপা এত ছোট কিন্তু এত ভালো কাজ করছে, এটাও একটা আমার কাছে বিশাল পাওয়া। থ্যাংক ইউ। আজকে কত বছর পরে ওকে দেখলাম, কিন্তু সেই একই রকম আছে।
আমরা বোধহয় কেউই বদলাইনি, হ্যাঁ, বদলাতে চাইও না। আমাদের যদি দুজনের এই আড্ডাটা আপনাদের সকলের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যত সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যত মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, তত আপনাদের জন্য এরকম ট্যালেন্টেড মানুষদেরকে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। এইটুকুই বলার। সবাই খুব ভালো থাকবেন, সবার পুজো ভীষণ ভালো কাটুক। তাহলে আজকে আমরা এখানেই আসছি। নমস্কার। নমস্কার।